হচ্ছে এরপরে আমি বনশ্রীতে চলে যাই। সো এরপরে যে ঘটনাটা হয় 18 জুলাই আমরা হচ্ছে মানে আমাদের ক্যাম্পাস থেকে নাবিস্ক মহাখালীর দিকে আন্দোলনের জন্য আমাদেরকে রাখা হয়। সো আমি হচ্ছে কি রামপুর ব্রিজ অবধি আসতে পারি, বাট এরপরে সেখানে তুমুল আন্দোলন হচ্ছিল আর কি। সো ওই সময় আমাদের কাছাকাছি ছিল ইস্ট ওয়েস্টের স্টুডেন্টরা এন্ড ইম্পেরিয়াল স্টুডেন্টরা ছিল, ব্র্যাডলি স্টুডেন্টরা ছিল। সো ওই দিন হচ্ছে কি আমার সামনেই হচ্ছে ইস্ট ওয়েস্টের যে একজন স্টুডেন্ট ওই দিন নিহত হয় গুলিবিদ্ধ হয়ে। সো আমার সামনে হচ্ছে গিয়া ও পুলিশের গুলিতে হচ্ছে নিহত হয়। এন্ড হচ্ছে ওই দিন সন্ধ্যাবেলায় নিউজ পাই যে হচ্ছে ইম্পেরিয়ালের একজন স্টুডেন্টও হচ্ছে গিয়া নিহত। তো ওই দিন রাতে হচ্ছে গিয়া এই ঘটনাটা দেখার পর থেকে আমি হচ্ছে ঘুমাতে পারিনি। সো ভিতরে এই পরিমাণ ক্ষোভ জেগে উঠেছিল এন্ড ওই দিন হচ্ছে ইন্টারনেট অফ করে দেয়। সো পরদিন হচ্ছে গিয়া আর মাথায় কোনো কিছুই কাজ করে না। এন্ড হচ্ছে গিয়া পরের দিন সকালেই একদম চলে যাই, জাস্ট কাউকে কিছু না জানায় রাস্তায় চলে যাই। সো ওই দিন জুমার নামাজ পড়ি এন্ড জুমার নামাজের পরেই মানুষের যে স্রোতটা দেখি এন্ড বনশ্রী আইডিয়াল থেকে টিভি সেন্টারের দিকে যে পরিমাণ গণস্রোতটা তৈরি হয়। সো জাস্ট আমার মাথায় এতটুকু সেন্স ছিল না যে কি হচ্ছে, জাস্ট ভিতরে এই ক্ষোভটা ছিল যে গতকাল কেন মারলি আমার ভাইয়ে। জাস্ট আমি হচ্ছে একটা লাঠি নিয়ে হচ্ছে জাস্ট সামনের দিকে অগ্রসর হই এন্ড পিছনে দেখতেছিলাম যে হচ্ছে মানুষজন পিছনের দিকে হচ্ছে জনস্রোতের মতো যাচ্ছে এন্ড গোলাগুলি, তখন আমি গোলাগুলির কোনো আওয়াজ পাই না। এন্ড আমি যখন একদম ফ্রন্টে চলে যাই, সো সেখানে হচ্ছে গিয়া তারা হচ্ছে সিভিল ড্রেসে একদম ফ্রন্ট লাইনে ছিল এন্ড ওইদিকে তাদের সামরিক যে সমস্ত কিছু ছিল আর কি, ট্যাঙ্ক ছিল। সো ওই মুহূর্তে আমার সেন্স ছিল না যে অ্যাকচুয়ালি সামনে কি হইতেছে বা কি হইতে যাচ্ছে। সো এমন সময় হচ্ছে বিকট আওয়াজে একটা গুলি আসে আর কি। জাস্ট আল্লাহ ওই দিন আমাকে একটা নতুন জীবন দান করছে আর কি, আমি এটাই মনে করি। সো ওই গুলিটা হচ্ছে আমার পায়ে এসে লাগে। সো আল্লাহ আমাকে ওই অবস্থা থেকে বাঁচাইছে, আজকে আপনাদের সামনে নিয়ে আসতে পারছি। এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এন্ড ওই যে অনুভূতিটা ওই দিন বুঝতে পারি যে আসলে জাস্ট গুলি খাওয়ার পরে, গুলিটা লাগার পরে জাস্ট ভয় লাগতেছিল তখন যে গুলিটা পায়ে লাগছে, গুলিটা বুকে লাগলো না, রাস্তায় পড়ে গেছিলাম। তো এমন সময় কিছু মানুষ এসে হচ্ছে দুইজন ভাই এসে আমাকে নিয়ে যায় হসপিটালে। আমাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, ফরাজি হসপিটালে অ্যাডমিট আমাকে হতে দেয় নাই, তারা নিতে দেয় নাই আর হচ্ছে কি অ্যাডভান্স হসপিটালে নিয়ে যায়। সো ওইখানেও হচ্ছে ঘন্টাখানেক পরে তুমুল তুমুল অত্যাচার শুরু হয়, তারা চলে আসে ওই পর্যন্ত গোলাগুলি শুরু করে হসপিটালের ভিতরে। সো ওই দিন হচ্ছে আমি দেখছি যে কি পরিমাণ মানুষকে তারা মারছে আমার সামনেই এন্ড জাস্ট গুলিগুলা যার যে যেখানে লাগছে গলায়, পেটে এন্ড ইভেন প্রত্যেকটা জায়গায় গুলি লাগছে মানুষের। এন্ড মানুষের হাহাকার, কি পরিমাণ হাহাকার করেছে। আজকে যখন এই সংখ্যাটা জাস্ট শুনি যে 836 জন হচ্ছে গিয়া শহীদ হয়েছে, সো আমি হচ্ছে গিয়া আসলে ভিতরে একটা খুবই মানে কষ্ট কাজ করে আর কি। অ্যাকচুয়ালি আসলে এইটা একদমই একটা বোগাস বিষয় যে জাস্ট এই কয়েকজন মানুষজন শহীদ হয়েছে। এন্ড ইভেন আমি এই বিষয়টা নিয়ে গত 1 বছর ধরে কথা বলার চেষ্টা করছি সরকারের বিভিন্ন মহলের সাথে, জুলাই ফাউন্ডেশন ইভেন কি জুলাই গণ অধিদপ্তর, যেটা জুলাই অভ্যুত্থান অধিদপ্তর হয়েছে এন্ড সব, বাট প্রত্যেকটা জায়গায় একটা মিসম্যানেজমেন্টের কারণে আসলে আমরা জাতি হিসেবে এতটাই অকৃতজ্ঞ যে আমরা শহীদের প্রকৃত সংখ্যাটা পর্যন্ত আজকে পর্যন্ত বের করতে পারিনি। যে এন্ড এটা নিয়ে কারো খুব বেশি মাথা ব্যথা আমি দেখি না। যে তাদের সাথে কথা বলে সবাই বলে যে এটা আমাদের ব্যর্থতা, আমাদের কিছু আজকে থেকে 1 বছর আগেও আমাকে বলেছে যে এটা আমাদের ব্যর্থতা, কিছু করতে পারিনি। সেই ভাই আমাদের হাদি ভাই বলে গিয়েছিল যে রায়ের বাজারে এখনো বেওয়ারিশ লাশ করে, আমাকে প্রত্যেকে দিয়ে দেখাইছে, বাট তারা এটা নিয়ে কোনো কাজ করে না। সরকারের মহল থেকে কোনো কাজ করা হয়নি এটা নিয়ে। জাস্ট দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, জবাবদিহি করার জন্য যতটুকু করা লাগে সরকারের পক্ষ থেকে ততটুকুই করা হয়েছে। এন্ড এই বিষয়টা নিয়ে গত 1 বছর আগে আমি হচ্ছে কাজ শুরু করি যে শহীদদের যে ডকুমেন্টেশন গুলো করা। সো এটা নিয়ে কাজ শুরু করি, সরকারের বিভিন্ন মহলের কাছে যাই। আমরা ব্যক্তিগত পর্যায়ে বা ব্যক্তিগত উদ্যোগে খুব ক্ষুদ্র পরিমাণ প্রায় 300 শহীদের মতো তাদের তথ্য সংগ্রহ করতে পেরেছি, তাদের কাছে যাওয়ার সুযোগ হয়েছে, কিছু ডকুমেন্টেশন করতে পেরেছি। বাট আমি যখন প্রত্যেকবার সরকারের মহলের কাছে গিয়েছি, দেখা গেছে তাদের থেকে আজকে পর্যন্ত কোনো ধরনের রেসপন্স বা কোনো ধরনের, প্রত্যেকটা জায়গায় আছে আমলাতান্ত্রিক একটা জটিলতা লেগেই আছে। সো প্রত্যেকটা জায়গায়। আর যদি বলি যে আহতদের কথা, সো আমি নিজে একজন আহত, যখন ব্যথা উঠে পায়ে তখন বোঝা যায় যে আসলে আহতদের কষ্টটা কি রকম। সো ওই জায়গা থেকে আমি বুঝতে পারি যে আহতরা কোন অবস্থায় আছে। আর যখন শহীদদের নিয়ে কাজ করেছি, শহীদদের তথ্যগুলো নিয়ে কাজ করেছি, তাদের ঘটনাগুলো নিয়ে কাজ করেছি, এমন ঘটনা আছে আপনারা শুনলে, এমনও ঘটনা গেছে আমি 1 ঘন্টা শুধু কান্নাই করেছি
জাস্ট ওই ঘটনাটা পড়ার পরে বা ঘটনাটা পুরোটা সাজানোর পরে আমি 1 ঘন্টা কান্নাই করেছি, এমন ঘটনা আছে। ম্যাক্সিমাম ঘটনাগুলোতেই শহীদরা হচ্ছে প্রত্যন্ত কোনো গ্রাম থেকে ওই ফ্যামিলির একজন আর্নিং মেম্বার, ও কোনো স্টুডেন্ট বা বাসা থেকে আসছে, শহরে পড়াশোনা করার জন্য আসছে বা শহরে কিছু ইনকাম করার জন্য আসছে, ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার। সো ওই লোকগুলাই কিন্তু হচ্ছে গিয়ে আন্দোলনে গেছে, এন্ড ওই লোকগুলাই ফ্রন্ট লাইনে ছিল, ওই লোকগুলোর নাম কোথাও আসে নাই, এর আগে কোথাও ছিল না, এন্ড ওই লোকগুলাই গুলি খাইছে, ওই লোকগুলাই শহীদ হয়েছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো ওই পরিবারগুলোর কি অবস্থা, আজকে পর্যন্ত গভর্নমেন্ট থেকে বলে পুরোপুরি ভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। আহতরা এখনো হসপিটালের বেডে বা এখনো হচ্ছে তাদেরকে জাস্ট স্বাস্থ্য কার্ড নামে একটা মূলা ঝুলাই দেওয়া হয়েছে, যেটা নিয়ে প্রপার কোনো ট্রিটমেন্ট পাওয়া যায় না, যেটা নিয়ে সিএমএ এসে গেলে তাদেরকে কোনো দাম দেওয়া হয় না, গভর্নমেন্ট কোনো মেডিকেলে তাদের কোনো দাম দেওয়া হয় না, মানে তাদের ট্রিটমেন্টের ব্যাপারে সরকার পুরোপুরি উদাসীন। সো এই জায়গা থেকে আমি বলতে চাই যে জাতি হিসেবে আমরা কতটা অকৃতজ্ঞ অবস্থায় আছি। যারা নিজেদের জীবনকে তুচ্ছ করে এই একটা অভ্যুত্থানের সূচনা করেছে, একটা অভ্যুত্থান ঘটিয়েছে, সো তাদেরকে আমরা কি দিয়েছি বা তাদেরকে আমরা কতটা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পেরেছি, এটা নিয়ে সবার কাছেই হচ্ছে কি আমার এখনো প্রশ্ন আছে, সরকারের কাছে প্রশ্ন আছে। সো আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমার কথা খুব বেশি হয়ে যাচ্ছে, আমি একটু শেষ করব। সো আমাদের যে জুলাই অভ্যুত্থান হয়েছে, এই জুলাই অভ্যুত্থানটা পিছনে অনেকগুলো ঘটনা ছিল, যেমন আমাদের পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, এরপরে 13 সালে শাপলা ট্র্যাজেডি হয়েছে, শাপলায় গণহত্যা হয়েছে। সো জুলাই একমাত্র হয়েছে আমরা প্রতিরোধ করেছি এজন্য। আমরা যদি মুখ বুঝে প্রতিবারের মতো চুপ থাকতাম, এত গুম খুন সবকিছুই হচ্ছে, প্রত্যেকটা সময় আমরা চুপ থেকেছি, আমরা খুব বেশি কথা বলি নাই, আমরা পুরোপুরি কানেক্টেড হয়ে কোনো কিছু করি নাই। বাট যখন আমরা, বিশেষ করে আমরা যখন স্টুডেন্টরা, আমরা যখন কানেক্টেড হয়েছি, জুলাইয়ের একটা ক্ষোভ নিজেদের মধ্যে ধারণ করেছি, এন্ড হচ্ছে কি আমরা পুরো কমিউনিটিকে কানেক্টেড করতে পেরেছি, সবাই মিলে যখন কথা বলেছি, সবাই মিলে যখন আমরা রাস্তায় নেমেছি, সেই সময়ে এসে স্বৈরাচারের পতন হয়েছে। তো এই জন্য বলতে চাই, সামনে আমাদের জন্য আরো বড় কিছু অপেক্ষা করছে। জুলাই এটা কোনো বিপ্লব ছিল না, এটা ছিল গণ অভ্যুত্থান। সামনে আমাদের জন্য আরো বড় কিছু অপেক্ষা করছে, যেটার জন্য আমাদের প্রস্তুত হওয়া প্রয়োজন। এখন থেকেই আমাদেরকে প্রত্যেকটা জুলুমের বিরুদ্ধে কথা বলা দরকার। আমরা যদি চুপ করে থাকি, আমরা যদি এখনো চুপ করে থাকি, আমরা যদি সামনেও চুপ করে থাকি, আমাদের জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করবে না। সো এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো যেন আমরা এখন থেকে এই ব্যাপারে সচেতন হই। আরেকটা অনুরোধ থাকবে প্রোটেকশন সোসাইটির প্রতি আমার, যে আমরা genocide2024.info নামে একটা যে কাজটা স্টার্ট করেছিলাম গত বছর শহীদদের ডকুমেন্টেশন নিয়ে। সো সেই কাজ আমরা খুব বেশি দূর আগে নিতে পারি নাই নিজেদের ব্যস্ততা, এবং আমরা আসলে খুব বেশি সহযোগিতা পাচ্ছিলাম না। সো আমি আশা করি যে প্রোটেকশন সোসাইটির পক্ষ থেকে আমাদেরকে এই কাজের ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং পরামর্শ দিয়ে আমাদের এই কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা করা হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।